আজকে সরকার চালাচ্ছে। তাদের পূর্বপুরুষরা কারা? অতীতে তারা ত্রিপুরা উপজাতি যুব সমিতি, আইএনপিটি ইত্যাদি ইত্যাদি বহু নামে বিভিন্ন সময়েতে তারা আবির্ভূত হয়েছিল। তখনও তাদের একটা উদ্দেশ্য ছিল বামফ্রন্ট বিরোধী, সিপিআইএম বিরোধী। বামফ্রন্ট সিপিআইএম মানে যারা বিকল্প কর্মসূচির হাত ধরে এই স্থল বেষ্টিত ত্রিপুরা, এই ত্রিপুরাজ্য সে রাজন্য কাল থেকে একদিকে এখানকার যারা পিছিয়ে পড়া ট্রাইবেল অংশের মানুষ, এদের জীবন সংস্কৃতি একেবারে তলানিতে, তার সাথে যুক্ত হয়েছে দেশভাগের অনিবার্য ফসল হিসাবে উদ্বাস্তু আগমনের পরে উপজাতিরা যারা এসছেন, এই দুটি অংশের মানুষের সাথেই তৎকালীন সরকারগুলো নানাভাবে ছিনিমিনি খেলা খেলেছে। বামপন্থী ফ্রন্ট সরকার সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত ধরনের অসুবিধার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরাজ্যকে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সাক্ষরতায়, ভূমি সংস্কারে, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, নানা ধরনের সামাজিক নিরাপত্তা, যা 33-34টা ভাতার মধ্য দিয়ে সারা দেশের মধ্যে এই ত্রিপুরাজ্য একটা উদাহরণ তৈরি করেছিল। নারী নির্যাতন, সাম্প্রদায়িক সংঘাত ইত্যাদি তলনিতে নিয়ে এসেছিল। কিন্তু আমাদের দেশের কায়েমি স্বার্থ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের দেশে বিভিন্ন সময়েতে বিভিন্ন রাজ্যে অতীতে বা বর্তমানে খুব সক্রিয়, তাদেরকে সহযোগিতা করার জন্য সেই 1967, 1980, 90, 2000 শুধু রাজনৈতিক দল এরকম মুখরোচক স্লোগান দিয়ে নয়, এমনকি সশস্ত্র সন্ত্রাসবাদী তৈরি করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্সের মতো শত শত নিরীহ মানুষ, আরক্ষা কর্মী, সরকারি কর্মচারীকে অপহরণ করে, খুন করে বামফ্রন্ট সরকারের কর্মসূচিকে কিভাবে প্রতিহত করা যায় সে কাজ করেছিল। আজকে যারা ত্রিপুরামথা, যারা ত্রিপুরালেন, গ্রেটার ত্রিপুরালেন, কখনো নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, ওই দিল্লি জানা হোগা, এই সমস্ত নাটক করে জনগণকে ভাগ করে, ট্রাইবেল নন ট্রাইবেলকে ভাগ করে, শ্রমজীবী অংশের মানুষকে দুর্বল করে, তাদের ঐক্য শক্তিকে খর্বিত করে তারা বিজেপি তাদের যে কর্মসূচি বিভাজনের, লুটের, আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে লুটের শ্রেষ্ঠ রাজ্য তৈরি করেছে, তারা সক্রিয়। কাজে তাদের বিরুদ্ধেও এ রাজ্যের গণতান্ত্রিক শক্তিকে আপনারা মায়েরা, বোনেরা, অতীতে কুমারী মদতী রূপশ্রী সেই 1948-49 মহারাজার সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদের মৃত্যু বরণ করে এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের পথ দেখিয়েছিলেন। আপনারা সেই মায়েদের, কুমারী মদতী রূপশ্রী ঘটনাচক্রে এই মাসেই তো তার শহীদান দিবস আমরা কদিন বাদে উদযাপন আমরা করব। তারই উত্তরসূরি আপনারা, সে ঐতিহ্যের অংশীদারি আপনারা, তাদের পতাকা আপনাদের হাতে। কাজে সেই পতাকাকে আরো ঊর্ধ্বে তুলে ধরে এই রাজ্য থেকে আরএসএস, বিজেপি এবং তাদের প্রতিভূ ত্রিপুরামথা আইপিএফটিকে ত্রিপুরা থেকে বিদায় করার জন্য সেই লড়াইয়ে নামতে হবে। এই লড়াই ছাড়া আপনাদের এই দাবি পূরণ হবে না। এই লড়াই ছাড়া আপনাদের যে আজকে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, এ থেকে
আপনারা সংসারকে আলো করার, সংসারকে রক্ষা করার সে বাতাবরণ পাবে না। সেই কাজে আপনারা আগামী দিন আরও জোরদারভাবে ব্রতী হবেন এই আশা ব্যক্ত করে এখানে যে আপনাদেরকে আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করার জন্য যে সুযোগ দিয়েছেন কথা বলার, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার। মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা চিঠি দিয়েছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই দীর্ঘ 1 মাস সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় তিনি দিতে পারেননি। আমি ওনার সমালোচনা করছি না, এটা আমাদের সংগঠনের কর্মীদের কাছে একটা প্রশ্ন চিহ্ন। তাহলে এই রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের মুখ্য যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মহোদয়, ওনারা কি এই রাজ্যের নারীদের সমস্যা সম্পর্কে একটুকু খবরাখবর নিতে নারাজ? অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি যে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে সে স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ প্রশাসনের মহানির্দেশক মহোদয় অথবা মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারা সাংবাদিক সম্মেলন করে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে বলে ফিরিস্তি গাইছেন, আত্মপ্রসাদ লাভ করছেন। এখানে নারীদের নাকি কোনো প্রতিবন্ধকতা নেই, এখানে নারীদের উন্নয়ন অগ্রগতিতে কোনো প্রতিকূলতা নেই। সবচেয়ে মুখরোচক স্লোগান হচ্ছে দিদি আমার লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। তা আমাদের প্রশ্ন হচ্ছে, দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি, এই লক্ষ লক্ষ টাকা লাখপতি করার জন্য রাজ্য সরকার কি মহিলাদেরকে অনুদান দিচ্ছেন, না বিনা সুদে অথবা ফেরত অযোগ্য ফেরত দিতে হবে না এরকম ভাবে টাকা দিচ্ছেন? সেটা তো নয়। ওই সেলফ হেল্প গ্রুপ, বন্ধন ব্যাংক সহ বিভিন্ন সরকারি সংস্থা, অর্থকরী সংস্থা থেকে টাকা ঋণ নেওয়া এবং সেই ঋণের চড়া সুদে আবার ফেরত দেওয়া, এই পদ্ধতিকে রাজ্য সরকারের সাফল্য বলে, কৃতিত্ব বলে, মহিলাদেরকে লাখপতি বানানোর যে স্বপ্ন বা যে প্রচারের ফানুস আজকে বেলুন তারা আকাশে উড়াচ্ছেন, এটা আমাদের মা বোনদের বুঝতে হবে। অনেক মায়েরা বোনেরা আছেন যারা সেলফ হেল্প গ্রুপ করেন অথবা বিভিন্ন অর্থকরী সংস্থা থেকে টাকা পান, টাকা ঋণ নেন। সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখানে বিজেপি সরকারের কোনো কৃতিত্ব নেই। বিজেপি সরকার আপনাদেরকে বিনা সুদে অথবা অনুদান হিসাবে এই টাকা দিচ্ছে না, এই টাকা আপনাদের সুদে আসলে ফেরত দিতে হচ্ছে। এবং আমি স্মরণ করিয়ে দিতে চাই, বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরায় ছিল, এই সেলফ হেল্প গ্রুপ গুলো বামফ্রন্ট সরকারের সময়েই তখন ত্রিপুরাতে সেলফ হেল্প গ্রুপ গড়ে উঠে, বহু সেলফ হেল্প গ্রুপ, এবং অধিকাংশ সেলফ হেল্প গ্রুপেই নানা ধরনের প্রকল্প হাতে নিয়ে, হাতে কলমে কাজ করে, নানা সামগ্রী বানিয়ে সেগুলি তারা বিক্রি করেছেন মেলাতে, বিভিন্ন অনুষ্ঠানে। এবং সেই সময়ে সরকার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তাদের সুদের হার কমিয়ে দিয়েছিল। রাজ্য সরকার ভর্তুকি দিয়ে সুদের হার যেটা সেটা বাদবাকি অবশিষ্টাংশ রাজ্য সরকার ভর্তুকি দিয়ে সেটা চালাচ্ছিল। তো আজকে ত্রিপুরা রাজ্যে নারীদের কাজের কোনো সীমা নেই, কাজের কোনো সুযোগ নেই। আপনারা শুনেছেন, আমাদের প্রধান দাবি হচ্ছে আজকে
কর্মহীন বেকার যুবক যুবতী নারী তাদের কাজের ব্যবস্থা করতে হবে। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম অতি সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত একটা সংবাদের কথা আমি আপনাদের উল্লেখ করছি যে সেখানে 9,18,000 রেগা শ্রমিকের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। 9,18,000 রেগা শ্রমিকের যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তার মধ্যে বিপুল সংখ্যক আছেন মহিলারা। মূলত মহিলাদের নামগুলো সেখানে বাতিল করা হয়েছে। আর কাজের ক্ষেত্রে একটা বিপজ্জনক পরিস্থিতি, রেগা শ্রমিকরা যারা যে কয়দিন কাজ হয় সেই কাজের মজুরি সময় মতো পান না। তারা ব্লকে যান, তারা ব্যাংকে যান, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেন, তারা পঞ্চায়েতে যান, যেখানেই যান সেখানেই বলেন মণ্ডলের অফিস থেকে, পৃষ্ঠা প্রমুখের অফিস থেকে তোমাদের রেগার টাকা অনুমোদন আসেনি, অথবা ব্লক থেকে এখনো লিস্ট আসেনি, কতদিন কাজ হয়েছে, কতদিনের টাকা তোমরা পাবে, কিভাবে পাবে তার কোনো তালিকা সেখানে পঞ্চায়েতে বা ব্লকে আসে। আরো দুর্ভাগ্যজনক হচ্ছে এই রেগার টাকা থেকেও শ্রমিকদের স্বল্প মজুরি থেকেও সেখানে তোলাবাজি আছে। তোলাবাজির কারণে যেই শ্রম মহিলারা করেন, যেই কাজ মহিলারা করেন তার থেকে সর্বাংশে সব টাকা তারা হাতে পান না। তো এই রেগা প্রকল্প আমরা বলে তারা 2018 সালে নির্বাচনের আগে এই বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রতিশ্রুতি ছিল বছরে 200 দিনের রেগার কাজ হবে এবং 350 টাকা করে দিন হাজিরা মজুরি হবে। আর আজকে বছরে 200 দিন তো দূরের কথা, আপনারা হিসাব নিয়ে দেখবেন সর্বসাকুল্যে 30-34 দিন, 35 দিন বা ঊর্ধ্বে 40 দিন কাজ হয়। কোনো কোনো পঞ্চায়েতে আরো কম সময় রেগার কাজ হয়ে থাকে। তো এই অবস্থায় রেগা প্রকল্পটা আজকে ত্রিপুরা রাজ্যে একটা ভঙ্গুর দশার মধ্যে এসে পৌঁছেছে। এখানে রেগার কাজ অনিয়মিত, মজুরি প্রদান অনিয়মিত এবং সব মজুরি মহিলা, নারী, পুরুষ শ্রমিকরা ঠিক মতো পান না। তো এই অবস্থার মধ্যে আজকে মেয়েদের কাজের ক্ষেত্রটা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা দেখছি এখানকার প্রকল্প শ্রমিক যারা মিড ডে মিল অথবা অঙ্গনাদি ওয়ার্কার, আশা কর্মী, আরও বিভিন্ন ধরনের যে শ্রমিকরা আছেন, প্রকল্প শ্রমিক যাদেরকে ইংরেজিতে বলা হয় স্কিম ওয়ার্কার, এই প্রকল্প শ্রমিক কর্মসূচিটি ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যথাযথভাবে চালু করেছিল। একটা ভালো সংখ্যক প্রকল্প নারীরা, বিশেষত নারীরা এই সমস্ত কাজে মিড ডে মিল ওয়ার্কার বলুন, অঙ্গনাদি ওয়ার্কার, হেল্পার, আশা সহ আরও যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে নারী শ্রমিকরাই মূলত কাজ করতেন। আজকে লক্ষ্য করার বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে বাজেট সম্প্রতি পেশ করা হলো সেই বাজেটে প্রকল্প শ্রমিকদের জন্য অতিরিক্ত কোনো টাকা বরাদ্দ করা হয়নি, বরং প্রকল্পগুলোর মধ্যে 2-4টে প্রকল্প সেখানে তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। আলটিমেটলি ব্যাপারটা এমনই দাঁড়াচ্ছে যেই প্রকল্প, যে স্কিম ওয়ার্কার, এগুলোকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেবার ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার। এটা যদি হয় তাহলে লক্ষ লক্ষ, সারা দেশে লক্ষ লক্ষ প্রকল্প শ্রমিক মহিলা তারা কাজ হারাবেন। তাদের সংসারে যেটুকু আয় আসত সে আয়টাও বন্ধ হয়ে যাবে। এই রাজ্যে কোনো কাজ নেই, বেকারদের কর্মসংস্থানের কোনো প্রকল্প আজকে পর্যন্ত আমরা দেখিনি। এখানে তথ্য দেওয়া হচ্ছে বিধানসভার ভেতরে বাইরে
ওই স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আরও যারা মন্ত্রীরা আছেন তারা সাংবাদিকদের সামনে ভুয়ো তথ্য দিচ্ছেন। আপনারা যারা মায়েরা বোনেরা এখানে এসেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গত 7 বছরে আপনাদের ঘরের ছেলে মেয়েরা, শিক্ষিত যারা, চাকরি পাওয়ার যোগ্যতা যাদের আছে, তারা একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন? অথবা কোনো সরকারের তরফে কোনো রকম বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ দিলে পরে আপনার ছেলেটা তো আশা করতে পারত, মেয়েটা আশা করতে পারত একটা চাকরি। কিন্তু এখন কি হচ্ছে রাজ্যে? আউটসোর্সিং, অর্থাৎ সেটা হচ্ছে ঠিকাদারের মাধ্যমে চাকরি, পয়সার বিনিময়ে ঠিকাদারের মাধ্যমে চাকরি। এটাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের বর্তমান অবস্থা। কোনো কাজ নেই, কোনো আয় রোজগারের পথ সমস্ত বন্ধ। উপরন্তু যারা কাজ করতেন তারা কাজ হারাচ্ছেন। আমরা লক্ষ্য করছি এইরকম একটা অস্বাভাবিক অবস্থা রাজ্যের মধ্যে। গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়েছে, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল ডাল তেল লবণ থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আজকে চড়া দামে বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় বাজেটে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করার জন্য কোনো প্রকল্প নেই, কোনো পরিকল্পনা নেই, বরং এটা ছেড়ে দেওয়া হয়েছে খোলা বাজারে ব্যবসায়ীদের উপর। নিয়ন্ত্রণহীনভাবে আজকের জিনিসের দাম বেড়ে চলেছে। সাধারণ মানুষের প্রাণ উষ্ঠাগত, মানুষ তার ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। আজকে এই অবস্থায় সরকারি গণবন্টন ব্যবস্থা, যেখানে নাকি মানুষ রেশন শপের মাধ্যমে চালটা পেত, আটাটা পেত, চিনি পেত, সেটাও অনিয়মিত। আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার কথার বাস্তবতা। আপনারা দেখবেন যে রেশন শপগুলোতে গেলে কোথায়ও বলা হচ্ছে চাল আছে তো আটা নেই, চিনি নেই, কোথায়ও বলা হচ্ছে চিনি আছে চাল নেই, আটা নেই, অথবা আটা আছে চিনি নেই। আর কেরোসিন তো অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। শহর অঞ্চলের বা শহরতলি এলাকায় এই চেহারা, আর গ্রামাঞ্চলে সাধারণ মানুষের অবস্থা আরও করুণ। উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে, গ্রাম পাহাড়ে হাহাকার, মানুষের কাজ নেই, খাদ্য নেই, সারাদিন কাজের জন্য মানুষ হন্যে হয়ে ঘুরছে। কাজেই আমরা দাবি করেছি যে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আজকে ত্রিপুরা রাজ্যটা যে গত 18 সাল থেকে এই 7 বছরে এই রাজ্যে দুঃশাসনের জমানা কায়েম হয়েছে। আমরা বলতে চাই, এই কথাটা বলতে বাধ্য হয়েছি যে দুঃশাসনের জমানা কায়েম হয়েছে, অরাজকতা রাজত্ব চলছে। বাজারে ব্যবসায়ীরা যখন মাথায় হাত দিয়ে বসে থাকেন, তাদের বেচা বিক্রি যখন একদম থাকে না, মানুষ যখন পয়সার অভাবে কেনাকাটি করতে পারে না, তখন রমরমা ব্যবসা চলছে নেশা কারবারি, মাদক দ্রব্য এবং নেশা সামগ্রী বিক্রেতাদের। এটা তাদের দোষ নয়। এটা যদি কেউ বলে থাকেন যে নেশা কারবারি, নেশা ব্যবসায়ীদের দোষ না, তারা ব্যবসা করছেন এবং সরকার তাদেরকে ঢালাও হারে সুযোগ করে দিচ্ছে। মদের লাইসেন্স, নেশার লাইসেন্স, অথবা গাঁজা, অথবা আরও বিভিন্ন ধরনের যে নেশা সামগ্রী আছে, এগুলোর ব্যবসার জন্য লাইসেন্স সরকার দিচ্ছেন। সুতরাং সরকারি বদান্যতায় আজকে ত্রিপুরা রাজ্যটা নেশার সাগরে ভাসছে। এর ফলে আমাদের রাজ্যের যুবকদেরকে বিপদগামী করা, তাদেরকে অন্যদিকে তাদেরকে পরিচালিত করা, অবক্ষয়ের দিকে পরিচালিত করার একটা
ষড়যন্ত্র। আমরা বলতে চাই যে এই যে পরিস্থিতি, সন্ধ্যার পর দিনের শুধু নয়, দিনের বেলাও সমস্ত জায়গাতে আজকে নেশা কারবারিরা সক্রিয় এবং নেশাখোররা যারা এই নেশা করেন তারা সেখানে আজকে সক্রিয়। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। কারণ এখানে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিদিন কোথায় রাজ্যের কোথায় না কোথায় সন্ত্রাস হচ্ছে, কোথায় রাজনৈতিক সন্ত্রাস, কোথায় ব্যক্তি বা পারিবারিক সন্ত্রাস। পুলিশ প্রশাসন এই সমস্ত ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে সরকার। আমি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলবো, বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা মানুষের প্রতি সংবেদনশীল হন, মানুষের প্রতি সংবেদনশীল হন। মানুষের সর্বনাশটাকে রুখতে মানবিক মূল্যবোধ এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। খুন, সন্ত্রাস, রাহাজানি, চুরি, ডাকাতি, আত্মহত্যা, অপহরণ এবং সর্বোপরি নারী নির্যাতন আজকে ত্রিপুরার স্বর্গরাজ্য। কেন্দ্রীয় সরকারের সমীক্ষা রিপোর্ট উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা নারী নির্যাতনে শীর্ষস্থানে অবস্থান করছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ জাতীয় অপরাধ সংক্রান্ত সমীক্ষা ব্যুরো, এই ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে সারা দেশের মধ্যে আইন শৃঙ্খলা অবনতিতে ত্রিপুরা অনেকটাই শীর্ষে, অনেকটাই এগিয়ে। এখানে অবনতি এমন জায়গায় যাচ্ছে যে মানুষ তার নিরাপত্তাহীনতাটাকে হারিয়ে ফেলছে। নারী পাচার, শিশুকন্যা পাচার, এটা যেন একটা আমদানি, নূতন আমদানি, আগে কখনো আমরা দেখিনি। কিন্তু এখন এই রাজ্যের মধ্যে নারী পাচার, শিশু পাচার কারবারিরা অত্যন্ত সক্রিয়। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে এদের গভীর যোগসাজশ রয়েছে, তারা সর্বত্র এগুলো করছে। সরকার ব্যর্থ হচ্ছে যে নিখোঁজ হয়ে যাওয়া নারী বা শিশুদেরকে উদ্ধার করার ক্ষেত্রে। একটা স্বল্প সংখ্যক উদ্ধার হলেও একটা ভালো সংখ্যক নারী শিশু নিখোঁজ হয়ে যাওয়া নারী এবং শিশু, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো নারীদের উপরে ধর্ষণ, গণধর্ষণ, শিশুকন্যার শ্লীলতাহানি অথবা খুন অথবা নানা ধরনের অশালীন আচরণ অথবা নারীর ইজ্জত নিয়ে যেভাবে নাকি তারা আজকে এই রাজ্যের মধ্যে বেপরোয়া হারে যেভাবে কাজ করে চলছে, সেই ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা তালিকাভুক্ত করে নারীদের সংখ্যা জানিয়েছিলাম প্রথম যখন তিনি আমাদের সঙ্গে বসেছিলেন, তারপর আর সুযোগ দেননি বসার জন্য। কিন্তু ঘটনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে বিগত 7 বছরের সংখ্যাটা কত, কত নারীর ইজ্জত সম্মান ধুলায় লুণ্ঠিত হয়েছে, কত নারী ধর্ষিত হয়েছেন, কত নারী অপহৃতা হয়েছেন, কত নারী শ্লীলতাহানি হয়েছে, আমি বলবো এটা বলা কঠিন। কারণ প্রতিদিন সংখ্যা বাড়ছে, প্রতিদিন খবরের কাগজে, দূরদর্শনের পর্দায়, বিভিন্ন চ্যানেলে এই সংখ্যাটা বেরিয়ে আসছে। আর আমার দেশের সরকার কি জাতীয় স্তরে সারা দেশে কি রাজ্যে নির্বিকার এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহামান্য প্রধানমন্ত্রীর তার সভাতে 9 কোটি মহিলা যে হাজির করেছেন, কিসের জন্য দেখিয়েছেন, পুলিশ তাদেরকে দেখিয়েছেন যে
প্রধানমন্ত্রীর জনসভাতে মেয়েরা কিভাবে এসেছে, অথচ এই 9 কোটি যে বিপুল সংখ্যক মহিলাকে হাজির করেছেন, কেন্দ্রীয় সরকারের যে কাজের ক্ষেত্রে যে সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে যে 9 কোটি মহিলা বর্তমান সময়ে কাজের বাজার থেকে দূরে সরে গেছেন। সেই সঙ্গে আছে পরিযায়ী শ্রমিক, সেই সঙ্গে আছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বেসরকারীকরণ। এগুলো নিয়ে সারা দেশে মেয়েদের কাজের ক্ষেত্রটা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমরা দাবি করেছি যে শান্তি সম্প্রীতি এটাকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র রাজ্যের মধ্যে চলছে, জাতি উপজাতি বা বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সহ সকল অংশের মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা এই দাবিতে, 6 দফা দাবিতে রাজ্যের বিভিন্ন মহকুমায় ব্লকে ব্লকে আমরা ডেপুটেশন সংগঠিত করেছি। কোথায়ও প্রতিনিধি ডেপুটেশন, কোথায়ও গণ ডেপুটেশন। আমরা সর্বত্রই সাধারণ মানুষের কাছে গেছি। আমাদের কর্মীরা তাদের স্বাক্ষর সংগ্রহ করেছেন। স্বাক্ষর সংগ্রহ করে দাবি সনদ সহ সেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে, ডিএম এর কাছে আমরা সেই কাগজ জমা দিয়েছি। আজকে আপনারা শুনলেন যে প্রায় 6000-এর কাছাকাছি স্বাক্ষর সম্বলিত দাবি সনদ নিয়ে আমাদের প্রতিনিধি দল মাননীয় রাজ্যপালের অনুপস্থিতিতে ওনার যিনি সেক্রেটারি আছেন, আধিকারিক আছেন, ওনার কাছে ডেপুটেশনে গেছে। আমরা জানি না এই দাবিগুলো সম্পর্কে সম্পাদক সেক্রেটারি মহোদয় কি বলবেন, কারণ রাজ্যপাল অনুপস্থিত। তো এরকম সব জায়গাতে ব্লকে গেলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে পাওয়া যায়নি, সেখানে ব্লক ইনচার্জ যিনি আছেন তার কাছে দিতে হয়েছে। ডিএম অফিসে গেলে ডিএম সাহেবকে পাওয়া যায়নি, তার অনুপস্থিতিতে এডিশনের ডিএম যিনি থাকেন তার কাছে দিতে হয়েছে। সর্বত্রই কিন্তু আমাদের সংগঠনের কর্মীরা লড়াইয়ের মাঠ থেকে সরে যাননি। তারা এই দাবি সনদ নিয়ে সেখানে গেছেন, মিছিল করছেন। আজকে আমরা যে জমায়েত আমরা করেছি, আরও অনেক মহিলা রাস্তায় ছিলেন, কিন্তু মহামান্য রাজ্যপালের কাছে আমাদের সময় ছিল 12:30, তার জন্য আমাদের মিছিলটাকে তাড়াতাড়ি শুরু করতে হয়েছে। আমি সব শেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কমরেড, আজকের এই পরিস্থিতি এটা আমার আপনার বা এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সংগঠন সহ সমস্ত গণতান্ত্রিক সংগঠনগুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে বিপদ শুধু যাদের উপরে আসছে তাদের উপরে আসবে না, অন্য অংশের মানুষ যারা আমরা যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কর্মী বা মায়েরা বোনেরা, আমাদের পরিবারের পক্ষেও বিপদ নেমে আসবে। আপনারা দেখেছেন 18 সালের পর থেকে এই রাজ্যে একটা রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। গত 7 বছরে আমাদের 25 থেকে 30 জন কর্মী খুন হয়েছে, নাম ঠিকানা সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। রাজ্য পুলিশ প্রশাসন জানেন না এমনটা নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তেমন নয়। সর্বত্র আজকে সন্ত্রাসের পরিবেশ। কারা করছেন? কারা এগুলো করছেন? ওই বিজেপির যারা বিজেপি নামধারী সন্ত্রাস বাহিনী, এক সময়ে ছিল বাইক বাহিনী, এখন বাইক বাহিনীর সংখ্যাটা কমেছে, কিন্তু বামপন্থী কর্মী
অথবা গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের উপর আক্রমণের সময়ে সেই সংখ্যা আবার এক জায়গায় জড়ো হয় এবং বিভিন্ন ঘটনাগুলো এরাই ঘটছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ইতিমধ্যেই রাজ্যের নানান জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে, কিন্তু রাজ্যের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সেই ঘটনাগুলোকে প্রতিরোধ করেছেন এবং সর্বত্র সজাগ সচেতন থেকে এই ঘটনাগুলো যাতে আর বাড়তে দেওয়া না যায় তার জন্য সেখানে প্রতিরোধ গড়ে তুলেছেন। তো আজকেও আমাদের রাজ্যের নানান জায়গায় এগুলো সক্রিয় আছেন দুর্বৃত্ত বাহিনী, তারা চেষ্টা করছেন, তারা ঘোষণা দিচ্ছেন। গত 29শে ডিসেম্বর আমাদের রাজ্যে একটা বড় ধরনের সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ দেখে তারা খানিকটা ভরকে গেছেন এবং বলেছেন যে সিপিএমকে, বিরোধী দলকে আবার ঘরে ঢুকাতে হবে, আবার তাদেরকে বেরোতে দেওয়া যাবে না, তাদেরকে আর মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। এটা হুমকি। আপনারা এই হুমকির মুখোমুখি হন বিভিন্ন সময়, আপনারাও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন। আমার মায়েরা বোনেরা সংগঠনে কাজ করতে বেরোলে পরে তাদেরকে ধমকি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়, স্বামীর বদলি করে দেওয়া হবে, ছেলের চাকরি বদলি করে দেওয়া হবে, অথবা বাড়িঘরে হামলা হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়, ভয় ভীতি প্রদর্শন করা হয়। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, সন্ত্রাস শেষ কথা বলে না, জনগণই শেষ কথা বলে। গত 29শে জানুয়ারি আগরতলা যে বিশাল সমাবেশ, সেই সমাবেশ আমাদের প্রমাণ করেছে মানুষ যদি ঘর থেকে বেরিয়ে আসেন সাহস করে, তাহলে দুর্বৃত্ত বাহিনী পালিয়ে যেতে বাধ্য। প্রতিরোধ যদি গড়ে তোলা যায়, সর্বত্র যদি প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই প্রতিরোধে সমস্ত রকমের ষড়যন্ত্র চক্রান্ত উড়ে যাবে, ভেসে যাবে। সুতরাং আজকে আপনারা এই সমাবেশে মিলিত হয়েছেন, এখান থেকে আপনারা ফিরে যাবেন প্রত্যেক পাড়ায়, জায়গায়, গ্রামে, এলাকায়, মহল্লায়, সর্বত্র আমাদের সংগঠনকে সক্রিয় করে তুলুন। গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল, সমাবেশ এবং নানা ধরনের আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়ে মানুষকে লড়াইয়ের ময়দানে নামাতে চেষ্টা করুন। স্থানীয় সমস্যা, জল, পানীয় জল, বিদ্যুৎ, স্থানীয় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা, রেশন শপে চাল, চিনি, কেরোসিন, নানা ধরনের দ্রব্য সামগ্রী এগুলোকে সরবরাহ করার দাবিতে সর্বত্র আন্দোলন করার প্রস্তুতি নিন। আমরা জানি যে ওরা যতটা সাহস দেখায়, যতটা তারা ভয় দেখায়, সেই ভয় সাহস ওদের নেই। ওরা ক্ষমতার দম্ভে এবং পুলিশ প্রশাসনের একাংশের সঙ্গে তাদের সখ্যতা, এই সখ্যতার উপরে ভিত্তি করেই তারা আজকে এই পরিস্থিতি তৈরি করছে। কিন্তু প্রতিরোধের ব্যারিকেড যদি একবার গড়ে তোলা যায়, প্রতিরোধ যদি শক্ত হয়, তাহলে এই দুর্বৃত্ত বাহিনী পালিয়ে যেতে পথ পাবে না। তার জন্যই আজকের এই সমাবেশ থেকে আপনারা ফিরে যাবেন। আগামী দিনে আমাদের সংগঠনকে একটা শক্তিশালী লড়াকু সংগঠন, এই রাজ্যে গণতান্ত্রিক নারী সমিতি এক সময়ে দুর্বল লড়াইয়ের যে প্রমাণ দিয়েছেন, আবারও সেই প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। ভয়কে উপেক্ষা করে দুর্বৃত্তদের মোকাবেলা করতে হবে। দুর্বৃত্তদের চোখ রাঙানিকে উপেক্ষা করে ওদেরকে জানান দিতে হবে, অনেক হয়েছে, এবার তোমরা পিছু হটো, আমরা আর সহ্য করব না, আমরা সর্বত্র প্রতিরোধ গড়ে তুলব। মুখোমুখি লড়াই যদি আসে, মুখোমুখি লড়াইও আমরা মোকাবেলা করব। কিন্তু একটা কথা মনে রাখা দরকার,
আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না। আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তরের দেখার ব্যাপার, আইন আদালত বিচার ব্যবস্থা এগুলো তাদের দেখার ব্যাপার। কিন্তু মোকাবেলা করতে গেলে পরে আত্মরক্ষার্থে আমাদের যে সাহস, সেই সাহসটাকে ভরসা করে আমরা